প্ল্যান ছিল জাপানকে টপকে যাওয়া, জার্মানির ঘাড়ে নিঃশ্বাস ফেলা, কিন্তু হলোটা কি? ভারতের জিডিপি র্যাঙ্কিং নেমে এলো ৬ষ্ঠ স্থানে। বেশ অদ্ভুত একটা ব্যাপার, তাই না? বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বাড়তে থাকা একটা বড় অর্থনীতি সে কিভাবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেল? চলুন এই ধাঁধার জটটা আজ খোলা যাক। হ্যাঁ, ঠিকই দেখছেন। আইএমএফ মানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একদম লেটেস্ট ডেটা যা বলছে ভারত এখন বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম অর্থনীতি, যা শুনে অনেকেই কিন্তু বেশ অবাক হয়েছেন। তো আসল প্রশ্নটা হচ্ছে, এটা হলোটা কিভাবে? একদিকে আমরা শুনছি ভারত রকেটের গতিতে এগোচ্ছে, আর অন্যদিকে র্যাঙ্কিং কমে যাচ্ছে। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটারই গভীরে যাব। প্রথমে জাপান, আর এখন তো ব্রিটেনেরও পেছনে। ভারত তার আগের পজিশন থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। চলুন একটু তলিয়ে দেখি এর পেছনের আসল কারণগুলো কি। দেখুন, এখানেই তো আসল প্যারাডক্সটা। ভারত, যেখানে বিশ্বের চতুর্থ বা পঞ্চম বৃহত্তম অর্থনীতি ছিল, সেখান থেকে সোজা নেমে ৬ষ্ঠ স্থানে। এর ধাক্কাটা কিন্তু সরাসরি পড়েছে বিনিয়োগকারীদের মনে, যার ফলে শেয়ার বাজারে আমরা প্রায় ১০% পতনও দেখেছি। কিন্তু মজার ব্যাপার কি জানেন? আইএমএফের ডেটা কিন্তু এখনও বলছে ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতি। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যদি অর্থনীতির গ্রোথ না কমে, তাহলে এই র্যাঙ্কিং কমার পেছনের আসল খেলোয়াড়টাকে? চলুন এবার সেই মূল কারণটাকেই খুঁজে বের করি। বিশ্বের সব দেশের অর্থনীতিকে যখন একসাথে তুলনা করা হয়, তখন তো একটা কমন কারেন্সি লাগে, তাই না? সেই কমন কারেন্সিটাই হলো মার্কিন ডলার। প্রত্যেক দেশের মোট অর্থনৈতিক উৎপাদন বা জিডিপিকে ডলারে কনভার্ট করে যে হিসাবটা করা হয় তাকেই বলে নমিনাল জিডিপি। আর ভারতের এই র্যাঙ্কিংয়ের ওঠানামা বুঝতে গেলে এই কনসেপ্টটা জানা কিন্তু খুব জরুরি। আর মূল কারণটা ভারতের উৎপাদন কমে যাওয়া নয়, একদমই নয়। আসল কারণটা হল মার্কিন ডলারের তুলনায় ভারতীয় রুপির দামের এক বড়সড় পতন। ব্যাপারটা খুব সহজ করে বললে যা দাঁড়ায়, যখন রুপির দাম কমে যায় তখন ভারতের বাড়তে থাকা উৎপাদনও ডলারে হিসাব করলে পরিমাণে কম দেখায়, আর এর ফলে কাগজে কলমে অর্থনীতিটাকে অন্যদের তুলনায় ছোট মনে হয়। তাহলে আমরা এখানে একটা একেবারে উল্টো ছবি দেখতে পাচ্ছি। একদিকে দেখুন, ভারতের অর্থনৈতিক গ্রোথ বাড়ছে, তীরটা ওপরের দিকে, আর অন্যদিকে ডলারের তুলনায় রুপির দাম কমছে, তীরটা সোজা নিচের দিকে। আর এই মুদ্রার দামের পতনটাই পুরো র্যাঙ্কিংয়ের খেলাটা ঘুরিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, রুপির দাম কমছেটা কেন? এর পেছনে দেশের ভেতরের কারণগুলো কি? চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। আসলে রুপির ওপর দুটো বড় ধরনের চাপ কাজ করছে দেশের ভেতর থেকেই। প্রথমটা হলো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা সিএডি বেড়ে যাওয়া। সহজ কথায়, আমরা যতটা রপ্তানি করছি, আমদানি করছি তার চেয়ে অনেক বেশি। আর দ্বিতীয়ত, তেল আর সারের মতো জরুরি জিনিসপত্র আমদানির খরচও কিন্তু হুহু করে বাড়ছে। পরিস্থিতিটা যে কতটা সিরিয়াস হতে পারে তার একটা ধারণা পাবেন এই সংখ্যাটা থেকে। বিভিন্ন রিপোর্ট বলছে এই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট দেশের মোট জিডিপির প্রায় 2% পৌঁছে যেতে পারে, যেটা কিন্তু অর্থনীতির জন্য একটা বেশ বড়সড় বিপদ সংকেত। তবে শুধু দেশের ভেতরের সমস্যাই কিন্তু সবটা নয়। আন্তর্জাতিক পরিস্থিতিও ভারতের অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে। চলুন এবার সেই গ্লোবাল কারণগুলো একটু দেখে নেওয়া যাক। দেখুন, পশ্চিম এশিয়ার যে সংকট চলছে সেটা ভারতের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। এর সরাসরি প্রভাব পড়ছে অপরিশোধিত তেলের দামে, যা আমাদের আমদানি বিলকে অনেক বাড়িয়ে দিচ্ছে। আবার ওই অঞ্চলে যে ভারতীয়রা কাজ করেন তাদের পাঠানো রেমিটেন্স কমে যাওয়ারও একটা আশঙ্কা তৈরি হয়েছে। এর সাথে যোগ হয়েছে আমেরিকার বিদেশ নীতি, যা এই অঞ্চলের স্থিতিশীলতা আর বাণিজ্যের উপর চাপ তৈরি করছে। তো এই সব কিছুর পর ভারতের ভবিষ্যৎ কি? অতীতে ভারত কেমন পারফর্ম করেছে, আর সামনে এগোনোর রাস্তায় বা কী হতে পারে? চলুন এবার সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা যাক। ভারতের অর্থনৈতিক জার্নিটা কিন্তু সত্যিই অসাধারণ। ভাবুন একবার, ১৯৯৯ সালেও ভারত বিশ্বের প্রথম ২০টা অর্থনীতির মধ্যে ছিল না। সেখান থেকে গত ২ দশকে কি দারুণভাবে উঠে এসছে। আজকের এই র্যাঙ্কিংয়ের পতনটা তাই একটা সাময়িক ধাক্কা হিসেবেই দেখা যেতে পারে, কারণ লক্ষ্যটা কিন্তু অনেক বড়, ২০২৭-২৮ সালের মধ্যে বিশ্বের ৩য় বৃহত্তম অর্থনীতি হওয়া। এই পরিস্থিতি থেকে বেরোতে বিশেষজ্ঞরা যা বলছেন তা হল, এখন কিছু ঐতিহাসিক আর অত্যন্ত জরুরি পদক্ষেপ নিতে হবে। মূল ফোকাসটা হওয়া উচিত আমদানি বিল কমানো, রপ্তানি বাড়ানো আর যেকোনো মূল্যে রুপির দামটাকে স্থির রাখা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ভারত কি পারবে সঠিক সময়ে সঠিক সার আর সাহসী সিদ্ধান্ত নিয়ে এই চ্যালেঞ্জটা সামলাতে?
একটা অ্যাক্টিভ জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি আর দেশের ভেতরের অর্থনৈতিক সংস্কার এই দুটো মিলিয়ে কি ভারতের অর্থনীতির গল্পটা আবার ঘুরে দাঁড়াতে পারবে? উত্তরটা হয়তো সময় দেবে।